আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদিকে যখন পুরো ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হোক এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে গেরুয়া শিবির, ঠিক সেই সময়ই আমরা দেখলাম যে কয়েকদিন আগে নোদাখালীতে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্তভার হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। এবং এরই মধ্যে আমরা দেখলাম আরও একবার তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলায় কংগ্রেসকে টার্গেট করা হলো এবং সেখানে দাবি করা হলো যে কংগ্রেস ডিপ ফ্রিজে। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন আজকের আপনার রায় অনুষ্ঠানে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুপ্রিয় চন্দ, সিপিআইএমের তরফ থেকে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, বিজেপির তরফ থেকে রয়েছেন কেয়া ঘোষ, কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখাবো কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভোটের দাবি সুপ্রিম কোর্টে মামলা বিজেপির। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই রাজ্যে সুষ্ঠু ভোট সম্ভব নয়, মামলার আবেদনের দাবি গেরুয়া শিবিরের। অন্যদিকে বিজেপি নেতৃত্ব দাবি তোলার পরই নোদাখালীতে এনআইএর এন্ট্রি। দু একদিনেই তদন্তে নামছে তদন্তকারী সংস্থা। একদিকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা, অন্যদিকে সদ্য একটি ঘটনা তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরো ভোটের আগে নতুন করে শাসক বিরোধী সংঘাত। সব পুরসভার ভোট একসঙ্গে করানো নিয়ে মামলা চলছে হাইকোর্টে। এরই মধ্যে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছে গেল বঙ্গ বিজেপি। পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে মামলা। বিজেপি সূত্রে খবর, শীর্ষ আদালতে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেছে গেরুয়া শিবির। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটে অশান্তির ইতিহাস, পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্ব। মামলার আবেদনে নোদাখালীতে বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। অবশ্যই সেন্ট্রাল ফোর্স জরুরি, তার কারণ হচ্ছে আমাদের এই যে যেখানে বিস্ফোরণ হয়েছে ডায়মন্ড হারবার, সেখানে যে নির্বাচনে ব্যবহৃত হবে এই জন্য বোমা তৈরি হচ্ছিল না বাজি কারখানা, সোকল্ড বাজি কারখানায়, তা কিন্তু কেউ হলফ করে আমরা বলতে। আমি বলবো এসব ছোটখাটো ব্যাপার বিজেপি যেন না চায়, ওরা যেন রাষ্ট্রসংঘে একটা ডেপুটেশন দেয় এবং রাষ্ট্রসংঘের শান্তি সেনা নামানোর কথা বলে। ভাই শেষে তো হারবে। প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভোটের দাবিতে সরব বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকেও একই দাবি তোলে গেরুয়া শিবির, যদিও 25শে নভেম্বর পুলিশ দিয়েই ভোটের কথা জানিয়ে দেয় কমিশন। আমরা ডিজি, চিফ সেক্রেটারি, সিপি সবের সঙ্গে মিটিং করেছি। We have asked DG to give a breakup of the number of forces that will be deployed. It will be on the same scale as last time যে deploy হয়েছিল। যে সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে বিজেপির আধাসিনা সওয়াল, নোদাখালী সেই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। শুক্রবারই এই নিয়ে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারেও প্রথম থেকেই সরব রাজ্য বিজেপি। দক্ষিণ 24 পরগনা এখন উগ্রপন্থীদের, জঙ্গিদের হাব হয়ে গেছে। এখন যদি তাদের মনে হয় যে কখনো বিএসএফ কে ঢুকিয়ে, কখনো এনআইএ ঢুকিয়ে তাদের যদি সান্ত্বনা পুরস্কার তারা পেতে চায়, সে তাদের ব্যাপার। 19শে কলকাতায় পুরো ভোটের জমজমাট প্রস্তুতি আর প্রচার, তারই মধ্যে মামলা আর এনআইএ এন্ট্রি ঘিরে চাপানুতর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুপ্রিয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপির যে অভিযোগ সেটাতে কিন্তু কোনো কিছুতেই ইতি পড়ছে না। রাদার আরও এক ধাপ এগিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী সেদিনের বক্তব্য যে আমরা শুনলাম নোদাখালী বিস্ফোরণের পর তিনি অভিযোগ করেছেন যে দক্ষিণ 24 পরগনা টেরার হাব হয়ে গেছে এবং আজকে আমরা দেখলাম যে এনআইএ তারা এর তদন্তভার হাতে নিচ্ছে নোদাখালী বিস্ফোরণের। শুধু বলবো যে শুধু এক ধাপ নয়, ধাপে ধাপে বিজেপি যেভাবে এগোচ্ছে তাতে শুভেন্দু অধিকারী একাই বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দুবাবু এমন একজন মানুষ বর্তমানে পর্যবসিত হয়েছেন, যিনি রাস্তার মোড়ে মোড়ে পাকিস্তান, চীন, বিভিন্ন আন্তর্জাতিক দেশের লোক, উগ্রপন্থী, দুষ্কৃতী এবং আরও নানান অ্যাডজেক্টিভ, নানান বিশেষণ তিনি ব্যবহার করেন। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে যদি আইন শৃঙ্খলার কোনো জায়গা থাকে সেটা বিজেপি লিগাল প্রসিডিংয়ের মধ্যে দিয়ে গেছে এবং আইন, বিচার, শাসন, এই প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা বিষয়ের উপর তৃণমূল কংগ্রেসের সম্মান রয়েছে। কিন্তু বিগত নির্বাচনগুলোতে বা যেখানে যেখানে মানুষ তার রায় দিতে পারে, যেখানে যেখানে মানুষ সবচাইতে বড় বিচারক মণ্ডলী যারা রয়েছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, তারাও অবশ্যই তাদের জায়গা থেকে যে অবজারভেশন ভার্ডিক্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা এরকম ছিল যে ত্রিপুরায় পৌর নির্বাচন করানোর মতো পরিবেশ নেই। বিরোধীদের প্রোটেকশন দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব, সুপ্রিম কোর্টকে এটা নতুন করে বলতে হয়েছে। ফলে বিজেপি নিজে অপদার্থ, নিজের বাড়িতে আয়না নেই এবং সেই জায়গা থেকে বাংলাকে ক্রমাগত ডিফেম করার চেষ্টা ওরা করবে। ওরা হেরে গেছে, লড়াইয়ের আগেই হেরে গিয়েছে। বা যেরকম কুণাল ঘোষ বলছিলেন যে কোথাও কি যে কোনো বিস্ফোরণ বা যে কোনো ঘটনায় বিজেপি রজ্জুতে সর্পভ্রম করছে এবং এনআইএ দাবি করছে।
আমার মনে পড়ে মৌপিয়া, আমার থেকে ভালো হয়তো আপনার স্মরণে থাকবে, যে পরের পর কয়েকটা বিস্ফোরণ যেভাবে রাজ্য কেঁপে উঠেছিল, খাগড়াগড় থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে, পিংলা থেকে শুরু করে, সুজাপুর, কালিয়াচক এবং হালের নোদাখালী, এর মাঝে ছোটখাটো বিস্ফোরণগুলো না হয় বাদই দিলাম, প্রতিটা বিস্ফোরণে অদ্ভুতভাবে হয় বাজি কারখানা হয়। বিজেপি বা সাংসদ কিছু- অর্জুন আমরা- সিং এর বাড়ির সামনে বোমাবাজি, সেখানেও তো এনআইএ তদন্ত হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই হোক না, ভালো তো। আমার বক্তব্য হচ্ছে যে যেখানে এই কারখানাগুলোতে এত পরিমাণ কত বাজি তৈরি হয় মৌপিয়া, দীপাবলি চলে গিয়েছে, এরপরে আসন্ন সেরকম বড় কোনো উৎসব নেই, বড়দিনের জন্য নিশ্চয়ই এত বারুদ মজুত করা ছিল না, তাহলে কি কারণে মজুত করা ছিল? আসন্ন নির্বাচনের কারণে কি? সেটা তো আমরা দেখেছি প্রতিবার। আমরা দেখেছিলাম বীরভূমে কিভাবে বিভিন্ন জায়গায় শয়ে শয়ে বোমা উদ্ধার হয়েছে। এইগুলির যথেষ্ট তদন্ত প্রয়োজন, আর আমার মনে হয় তদন্তের মাধ্যমেই উঠে আসবে ঠিক কি ঘটেছিল। খাগড়াগড় যেন না হয়, আমরা চাই না, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি তো চাইবো না, আমরা চাইবো রাজ্যে শান্তি স্থাপন। সুপ্রিয়, যেটা কেয়া কিন্তু বলছেন, সেটা এবং এখানে হচ্ছে না। কিন্তু রেফারেন্স পয়েন্ট হিসেবে বিজেপি শুধু নয়, বিরোধীরা যেটা বলেন যে খাগড়াগড় বিস্ফোরণের সময়ও অত্যন্ত হালকাভাবে ইনিশিয়ালি এটাকে নেওয়া হয়েছিল, এবং তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার তিনি বলেছিলেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তারপর দেখা গিয়েছিল যে ওই খাগড়াগড়কে কেন্দ্র করে কিভাবে জামাত যোগ, সেটা কিভাবে জামাত জাল ছড়িয়েছিল। তাহলে যদি এনআইএ তদন্ত হয় তাতে ক্ষতি কি? না না, কোনো ক্ষতির জায়গা নেই তো। তৃণমূল এনআইএ যদি তদন্তভার নিজের হাতে তুলে নেয়, আমাদের আলাদা করে নতুন করে বলার কি? সেটা জাতীয় নিয়ামক সংস্থা, তাদের জাতীয় স্বীকৃত সংস্থা জাতীয় স্তরে। আমরা শুধু একটা কথা বলছি যে বিজেপি বারবার করে যে ডিফেম করার চেষ্টা করে, বা যে বাংলার বুকে কোনো দুর্ঘটনা হোক, কোনো বিস্ফোরণ হোক, এটা তো আমি সুপ্রিয় চন্দ্র হিসেবে চাই না, তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে চাই না, বাংলার মানুষ হিসেবে চাই না, কে আদিও তাই চান না, যারা প্যানেল রয়েছেন তোমরা কেউ আমরা চাই না। কিন্তু তারপরে কোনো ঘটনা ঘটলে তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসন রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে তারা তাদের কাজ করেন। কোনো বিরোধী দল বা কোনো রাজনৈতিক শিবির থেকে যদি তারপরেও তাদের কোনো আগ্রহ বা আপত্তির জায়গা থাকে, সেটা তারা সুনির্দিষ্ট চ্যানেলে সুনির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে তারা জানাতেই পারেন। কিন্তু শুধু শুধু গভর্নমেন্টকে ডিফেম করা, শুধু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেম করাটা যথেষ্ট আপত্তির। শুধু শুধু হালকাভাবে এই কথাগুলি, বিশেষণগুলি সুপ্রিয় বারবার ব্যবহার করছেন। আসলে ঘটনাগুলির যে মানে কি বলবো, গুরুগম্ভীরতা, সেটাকে লাগু করা বা লঘু করার চেষ্টা করছেন। আমরা দেখেছি খাগড়াগড়ে, যেটা আপনি বললেন যে কিভাবে ঘটনাটাকে লঘু করার চেষ্টা হয়েছিল, পিংলাতেও একই ঘটনা দেখেছিলাম, এবং নোদাখালীতে বলা হচ্ছে সেখানে বাজি কারখানা ছিল। প্রতিটা জায়গায় বাজি কারখানা যদি এখানে সত্যি যথার্থই থেকে থাকে, তাহলে এনআইএ তদন্তে কেন এত ভয় পাচ্ছেন? আমরা রজ্জুতে তৃণমূল কংগ্রেস হলফনামা কোথায় জারি করেছে যে আমরা ভয় পেয়েছি বা ভয় পাচ্ছি? এই কথাটা কোথা থেকে বলা হচ্ছে? এটাই তো যুক্তির, আমি এই যুক্তির এই পরাকাষ্ঠাটাই আমি বুঝতে পারছি না। আমি আসবো, আমি ভয় পাচ্ছে বা ভয় পেয়েছে জানার চেষ্টা করি কোথায় পাওয়া যায়। নোদাখালী কাণ্ডে এনআইএ তদন্ত। দেখুন, আমি প্রথমেই এনআইএ তদন্ত, নোদাখালী, বিএসএফ, আমার মনে হয় সব কিছুই না একটা সূত্রে সূত্রায়িত। এখানে আপনি দেখবেন যে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে, শুভেন্দুবাবু তখনই বলেন এখানে এনআইএ তদন্ত চাই, এখানে সিবিআই তদন্ত চাই। কিন্তু আমরা জানি এইখানে ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে দক্ষিণ 24 পরগনা নাকি টেরার হাব। এই শব্দটা আমি আবারও বলছি, টেরার হাব শব্দটা ব্যবহার করতে গেলে যে ম্যাগনিটিউড এই প্রবলেম আসার দরকার, সেটা আছে কিনা আমার সন্দেহ আছে। তাও আমি এ কথাটা বলছি, এনআইএ তদন্তভার যদি খাগড়াগড় কাণ্ডে নিয়ে থাকেন, সেই তদন্তে কতটা অগ্রগতি হয়েছে আমাদের সেই প্রশ্নটাও কিন্তু থাকবে। একই সঙ্গে এই প্রশ্নটা থাকবে, বাংলার আইন শৃঙ্খলা বলতে যেটিকে বিজেপি আজকে পয়েন্ট আউট করতে চাইছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার তার কি রোল প্লে করেছেন, এবং রাজ্যের সরকার তারা যখন কেন্দ্রীয় সংস্থা সম্পর্কে এই ধরনের কথা বলেন, সাম্প্রতিক অতীতে যখন বিএসএফ এর জুরিসডিকশন বাংলায় বাড়ানো হয়েছে, তখন আমরা কি দেখলাম? আমরা তখন দেখলাম যে এখানে রাজ্য সরকার কিছু স্টেটমেন্ট দিলেন, তারা আদালতেও গেলেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করবার জন্য যে কাজ করার দরকার ছিল তা তারা করলেন না। এবং যেটা আমরা দেখলাম যে এই ধরনের যে গুজরাটে 80 থেকে 50 করা হয়েছিল যখন, তখন যে কারণটা তার জন্য বিদ্যমান ছিল, গুজরাটের আদানি পোর্টে, মুন্দ্রা পোর্টে, সেখানে কয়েক হাজার কেজি যখন ড্রাগস ধরা পড়েছিল, সেই ড্রাগস ধরা পড়ার পর পরবর্তী সময় আমরা দেখেছি সেখানে হঠাৎ করে এই এলাকা কমানো, এবং তার এফেক্ট বাংলাতে এসেও পড়লো। এবং আজকে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী
তিনি সেই আদানির সাথে আজকে মিটিং করছেন। তাহলে সবটাই কিন্তু ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে। তাই যখনই এনআইএ নিয়ে প্রশ্ন তুলবেন, বিএসএফ নিয়ে প্রশ্ন তুলবেন, এই দুটি দল তারা যেন নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করে। না, একাধিক বিষয়কে একই সূত্রে গাঁথা যেরকম মালা রচনার কৌশল, তেমনি ভুল যুক্তির জালে জড়িয়ে পড়াও একই তরোয়ালের দুদিকের ধার। সিপিএম এই দোষে বা এই ধারে বহুবার ক্ষতবিক্ষত হয়েছে, আগেও হয়েছে, আবারও হওয়ার দিকে এগোচ্ছে। আমরা শুধু বলবো অত্যন্ত সম্ভ্রমের সাথে যে বিএসএফ প্রসঙ্গ উত্থাপন করেছেন পূর্ববর্তী বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে একাধিকবার তার আপত্তির কথা সুনির্দিষ্ট আকারে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তরাষ্ট্র কাঠামো মেনে বৈঠক হয়েছে, সেখানেও তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেছেন। এবার আদানি বা আম্বানি বা তার নাম যদি গণেশও হয়, সেই গণেশ বা আদানি বা আম্বানি তিনি একজন ব্যক্তি মাত্র এবং তিনি স্বাধীন উদ্যোগপতি। তিনি যে কোনো রাজ্যে যেতে পারেন, এটাই সাংবিধানিক। এবং সাংবিধানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ হিসাবে আমি আমার যে আগে বললেন তিনি নিশ্চয়ই ওই প্রসঙ্গে ডেফিনেটলি পরবর্তীকালে উনি গেলেন, তাই পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু আদানিকে নিয়ে কোনো আপত্তি থাকা উচিত নয়, গণেশকে নিয়ে কোনো আপত্তি থাকা উচিত নয়। আদানি নামটার সঙ্গে কোনো অ্যালার্জি নেই। প্রিয়, আমার একটাই প্রশ্নের ক্ষেত্রে আছে যে আজকে যখনই এই ধরনের ইস্যু হচ্ছে, ঠিক যেভাবে বিজেপি যে কোনো বিস্ফোরণ নিয়ে এনআইএ তোলার যে দাবি, সেটাও যেমন সঠিক নয়, আবার এই ধরনের বিস্ফোরণ সম্পর্কে একদম তাকে লঘু করে দেওয়ার চেষ্টাটা এই রাজ্যে একটা প্রবণতার জায়গায় পৌঁছে যাওয়া, সেটাও তো ঠিক নয়। তার বেসটা কি? আমি আপনার কথায় যুক্তি যদি মেনে নিই যে সরকার লঘু করার চেষ্টা করছে, তার বেসটা কি? সরকার কোথায় চেষ্টা করছে? সরকার তো চায় আমি তো একদমই গিয়ে এটা বামেরা তৃণমূল করেছে, তারা সঙ্গত কারণ রয়েছে, কিন্তু সব থেকে বেশি ভোকাল আপনারা কেন হলেন? সব্যসাচীরা, বামেরা কেন এত ভোকাল হলেন? আপনাদের কি অসুবিধা হচ্ছিল? তাহলে তো সেই ফিশ ফ্রাই রাজনীতি, আপনি যেরকম বলছেন এ টিম বি টিম, আপনাদের সঙ্গে তো তৃণমূলের সেই ফিশ ফ্রাই রাজনীতি তো চলেই যাচ্ছে। যে কারণে তাদের অবস্থানে না না, আমি এই প্রশ্নটা করছি, আমি শেষ করিনি। আমি খুব স্পষ্ট একটা প্রশ্ন করছি, বিএসএফ এর প্রসঙ্গে আপনি টেনে আনেন আদানি পোর্টে। আরে আদানি পোর্টে ধরা পড়েছে বলে 1000 কেজি জানেন, পশ্চিমবঙ্গের কোন পোর্টে ধরা পড়লে ওটা 1000 কেজি জানতেও পারতেন না, ওটা খবরেও আসতো না। এবং সরকার আছে একটা জায়গায় স্পষ্ট করে দিই, বামেদের অবস্থান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রসঙ্গে ৭৭ সালে যা ছিল, ৮৪ সালে যা ছিল, ৯৯ সালে যা ছিল, সব্যসাচী আসবো, চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো প্লিজ। মৌপিয়া, এখানে একটি প্রশ্ন তোমরা যেভাবে তুললে, এই প্রশ্নের মধ্যে সুপ্রিয় যেভাবে মালা গাঁথার প্রশ্নটা উঠলো, দেখো প্রশাসনিক স্তরে তো মালা গাঁথতেই হবে, তার কারণ ইতিহাস এবং বর্তমান এর যোগসূত্র ভবিষ্যৎ তৈরি করে। তো হোয়াট ইজ ইউর পারসেপশন? আমরা কি পারসিভ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে? এটা তো দেখতে হবে যে কেন্দ্রীয় সরকার যে কোনো অবস্থাতে পশ্চিম বাংলায় যে ঘটনাগুলো ঘটছে, এনআইএ তদন্ত ভালো কথা, আমরা অস্বীকার করছি না, কিন্তু যেটা সিআইডির জুরিসডিকশনে থাকতে পারতো, রাজ্য গোয়েন্দা বা রাজ্য সরকারের জুরিসডিকশনে থাকতে পারতো, সেখানেও এনআইএর আসার কিন্তু দুটো উদ্দেশ্য আছে। একটি উদ্দেশ্য আমাকে মেনে নিতে হবে যে সিআইডি তার নিজের কর্তব্য পালনে ব্যর্থ, এবং সেই ব্যর্থতার দায়ে রাজনৈতিক সক্রিয়তাতে তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতাদের নিতে হবে। একটি বাজি কারখানা বা বিভিন্ন জায়গাতে আমরা যে ধরনের অপকর্ম দেখছি, স্থানীয় নেতৃত্ব জানেন না, অসম্ভব ব্যাপার, তাহলে ঘটনাগুলো ঘটছে কেন? এটাকে যদি ইন্টারভেন করবার জন্য কেন্দ্রীয় সরকারের বাহিনী আসেন, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে সিআইডির ভূমিকাটা কী হবে, আদৌ থাকবে কিনা? সুতরাং বাস্তব অবস্থাটা হচ্ছে এখানে রাজনৈতিকভাবে মোড় ঘুরিয়ে দেওয়া নয়, এটা বাস্তব চরিত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমি কেন নাম বলছি না, কারণ তোমাদের এখানে স্ক্রোলিং হচ্ছে, প্রতি মুহূর্তে দেখাচ্ছে যে কতগুলো ঘটনা ঘটছে। সুতরাং এখানে কিন্তু মানুষের সিকিউরিটি জড়িয়ে আছে, সেখানে অস্বীকারের প্রশ্ন নেই। এখানে মালা গাঁথা নয়, এখানে এই ইতিহাস এবং বর্তমান এটা কিভাবে রচিত হচ্ছে, গত 10 বছর ধরে কিভাবে হয়েছে, এবং কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে, কিছু বিজেপি নেতা দিল্লিতে গেলেন এবং তারা হঠাৎ দাবি করলেন যে এনআইএ বা কোনো কিছুর ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে তাদের আরোপ করতে হবে, সেই দাবি মেনে নেওয়া ব্যাপারটা কিন্তু তা নয়। চন্দনবাবু দূরে রয়েছেন, হয়তো আমার কথা পৌঁছচ্ছে না, তার ব্যর্থতার দায় নিশ্চয়ই আমার। আমি শুধু খুব সংক্ষেপে 3টে পয়েন্ট বলতে চাইবো। প্রথম কথা, রাজ্য সরকার তো চায় যে কোনো দুর্ঘটনা না ঘটুক, যে কোনো বিস্ফোরণ এরকম না ঘটুক, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ঘটে থাকে সেই দুর্ঘটনার দায় কার এবং বিস্ফোরণের জন্য অপরাধী কারা, দায়ী কারা,
তার জন্য রাজ্য প্রশাসনিক ব্যবস্থা নিক, এটাও আমরা কি চাই। ব্যবস্থা নিয়েছে এটাও বলতে হবে। না নিঃসন্দেহে রাজ্য প্রশাসন তো একদিনে ব্যবস্থা নিতে পারে না, একদিনে আজকে ঘটনা ঘটছে তার বিকেলে কালকে অ্যারেস্ট করা সম্ভব নয়। দেখেছি কিভাবে আড়াল করবার চেষ্টা হয়েছে, আমি শুধু মানতে হবে কিভাবে আড়াল করবার চেষ্টা হচ্ছে। আমি আমি শুধু চন্দন বাবু আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আমি শুধু সেটা বলেছি যে বিজেপি যদি যায় কারো মাথায় রেখো যে এই আমার দরকার, কিন্তু ভবানীপুর থানায় ক্রিমিনালকে ছাড়িয়ে আনতে আমরা দেখেছি। আরো বুঝতে হবে তোমাকে, এটা হচ্ছে সত্যজিৎ বাবুর কাছে আসি। সত্যজিৎ বাবু, যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা যেভাবে দেখছি যে বিরোধীদের বিশেষ করে নির্দিষ্টভাবে বিজেপির তরফ থেকে এনআইএ তদন্তের বা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি উঠছে, এবং আমরা দেখলাম যে বেশ কয়েকটা যদি দেখি যে এ রাজ্যে এখন অবধি সাম্প্রতিক অতীতে যে এনআইএ তদন্ত, ডিমতিতা স্টেশনে বিস্ফোরণ, সেখানে এনআইএ তদন্ত, সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, এনআইএ তদন্ত, রাজ্যে আল কায়েদা এবং জামাত যোগের 4টি ঘটনায় এনআইএ তদন্ত, 2019 সালে বীরভূমে জোড়া বিস্ফোরণ, এনআইএ তদন্ত, এর আগে খাগড়াগড় বিস্ফোরণ তো বটেই। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নোদাখালীর বিস্ফোরণের এখনও অবধি অ্যাপারেন্টলি যে চরিত্র উঠে আসছে, আপনার কি মনে হয় যে এনআইএ তদন্তর দরকার? মফিয়াত, আমি প্রশাসনিকভাবে বলবো, আমি রাজনীতির মধ্যে ঢুকতে চাইবো না, কারণ আমি পুরো জীবন প্রশাসনের মধ্যেই ছিলাম। একটা কথা হচ্ছে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকারের যে এসটিএফ এবং সিআইডি রয়েছে এবং কলকাতা পুলিশের এসটিএফ এবং ডিডি রয়েছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তারা অসম্ভব শক্তিশালী এবং জাল প্রচণ্ড পরিমাণে বিস্তার করতে পারে যে কোনো সময়, এবং আসল ঘটনা বার করার ক্ষমতা আমাদের সিআইডি এবং এসটিএফ এর আছে, রাজ্য সরকারের পুলিশের আছে। কিন্তু যদি এখানে এনআইএ তদন্ত ভার নেয়, তাতে আবার আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। এতে সিআইডি ছোট হবে না, সিআইডি ছোট হবে না, এসটিএফও ছোট হবে না, রাজ্য সরকারও ছোট হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এখানে এটা খুব কাফি ছিল, রাজ্য সরকারের সিআইডি টিম এবং এসটিএফ টিমে এটাকে ইনভেস্টিগেশন করে বার করতে পারত। কিন্তু প্রথম কথা যেটা বলা দরকার আছে যে এই অবৈধ বাজি কারখানা এতদিন ধরে চললো কিভাবে, এটাই হচ্ছে আসল প্রশ্ন। যেই প্রশ্নটা আজকে দিক বিদিকে ছুটিয়েছে, আজকে ফরেন্সিক টিম যেখানে পৌঁছেছে ফিজিক্সের, তাদের প্রত্যেকটা এক্সামিনেশন হচ্ছে, এক্সামিনেশন হওয়ার পরে তারা বুঝতে পারছে যে এখানে কিভাবে কতটা পরিমাণে বারুদ, কতটা পরিমাণে জিলোটিন স্টিক, কতটা পরিমাণে কি ছিল, সেগুলো প্রত্যেকটা জিনিস, এবং দমকল বাহিনীর ডিজিরাও ওখানে গেছেন, তারা একটা ইনভেস্টিগেশন করছেন, সিআইডি টিমও ইনভেস্টিগেশন করছেন। এখন টোটাল টিমের একটা সময় দিতে হবে, পুলিশকেও একটু সময় দিতে হয়, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে কোনো জিনিস বেরোয় না। শক্তিশালী আমাদের সিআইডি রয়েছে, কিন্তু যদি এনআইএ তদন্ত হয় তাতে কিছু ভুলের কোনো ব্যাপার নেই, তদন্তে আরো কিছু বেরিয়ে আসতে পারলে আরো সবাই যেটা চাই, এখানে যারা পলিটিশিয়ানরা বসে আছেন তারা যেটা বলছে এটা সত্য কথা। আমিও চাইছি সাধারণভাবে যে পশ্চিমবঙ্গ কলকাতায় যেন কোনো বিস্ফোরণ না হয়। একেবারে আমি আসবো সত্যজিৎ বাবু, এটা তো সবাই চান যে কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। আমার একটু শুভজিতের কাছে এখানের প্রশ্ন। শুভজিৎ, প্রথমত হচ্ছে এনআইএ এর মতো একটা সংস্থা যে কোনো বিষয়ে তদন্ত করবে, এতে আমি একদম বলছি আইডিয়ালি কারো কোনো আপত্তি থাকার কথা না, আইডিয়ালি। নাম্বার 2, রাজ্যের যে সংস্থা তারাও যথেষ্ট এফিশিয়েন্ট, তারা তদন্ত করছেন, তাদের ওপরও আইডিয়ালি ভরসা থাকার কথা। কিন্তু আমি জাস্ট এটা বোঝার চেষ্টা করছি শুভজিৎ, যে গত বেশ কয়েক বছর ধরে আমরা যদি পরিস্থিতিটা দেখি, যে বিরোধী পক্ষের অভিযোগ যে রাজ্য পুলিশ তাদের দিয়ে, অর্থাৎ রাজ্যের সংস্থা তাদের দিয়ে কোনো কাজ হবে না, আর যখনই কেন্দ্রীয় সংস্থার প্রসঙ্গ আসছে তখনই শাসক পক্ষ অভিযোগ করছে এটা গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যখন তদন্তকারী সংস্থার প্রসঙ্গ আসে, আমি আবারও ওই শব্দটাই ব্যবহার করছি যে আইডিয়ালি, আসলে তো তার মধ্যে এই চাপানুতরটা থাকার কথা নয়। এর রুটটা কোথায়? আমি জাস্ট 3টে দিক তুলে ধরার চেষ্টা করবো। একটা হচ্ছে পলিটিক্যাল দিক, তারপর আপনার সিকিউরিটি, আর একটা যেটা আছে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। আপনি দেখুন বেশ কিছুদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে একটা হাইপার পলিটিক্স চলছে, আপনি বলতে পারেন কম্পিটিটিভ পলিটিক্স চলছে। সেই হাইপার কম্পিটিটিভ পলিটিক্সের মধ্যে কিন্তু সিকিউরিটির প্রশ্নটা একেবারে মার খাচ্ছে বারবার, এবং তার ফলে এই যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, আপনি দেখুন বলা হচ্ছে টেরার হাব
তৈরি হয়ে গেছে। এবং ডায়মন্ড হারবার যে এরিয়ার মধ্যে এই নোদাখালীর বিস্ফোরণ করেছে সেটা খুব মানে পলিটিক্যালি তাৎপর্যপূর্ণ একটা জায়গা, যেখানে মানে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তার নিজের কনস্টিটিউয়েন্সি, লোকসভা কনস্টিটিউয়েন্সি এটা। তাই এই যে হঠাৎ করে বলে দেওয়ার মধ্যে আমি কিন্তু সেখানেও একটা কোয়েশ্চেন মার্ক দেখি। তার সাথে সাথে আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা অ্যাড করব, যে বিগত দিনগুলোতে এই যে বিজেপি টিএমসির পলিটিক্সের মধ্যে একটা পলিটিক্যাল যে মারামারি, যে পলিটিক্যাল কম্পিটিশনের মধ্যে যে জাতীয় সুরক্ষা এবং জাতীয় স্বার্থ, সেইটা কিন্তু একটা তার ক্ষেত্রে যে একটা লায়াসন, এই যে ন্যাশনাল যে সিকিউরিটি যে অর্গানাইজেশনসগুলো আছে, যেমন রাজ্যের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টস রয়েছে, কলকাতা পুলিশ বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, তার সাথে সাথে সেন্ট্রালের যে ইন্টেলিজেন্স ফোর্সেস, এদের মধ্যে কিন্তু লাগাতার অলমোস্ট অন ডেলি বেসিস একটা ইন্টেলিজেন্স শেয়ারিং হয়। সেই ইন্টেলিজেন্স শেয়ারিংটাও কিন্তু মার খাচ্ছে এই হাইপার, মানে কথায় কথায় এই যে আপনি অমিত শাহের কাছে ছুটে যাওয়া বা, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল যে জায়গায় জিওগ্রাফিক্যালি লোকেটেড, সেই জায়গাটাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ম্যাসিভভাবে অন্যান্য যে দুটো প্রতিবেশী দেশ যেখানে বড়োভাবে একটা সিকিউরিটি সিচুয়েশন তৈরি হয়ে আছে, তাদের সাথে কিন্তু আমরা একটা ম্যাসিভ বর্ডার শেয়ার করি, ঠিক আছে। এবং 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 একদিকে আপনার নর্থ ইস্টের একটা ব্যাপার রয়েছে, সেখানে ক্রমাগত ইনসার্জেন্সি চলছে, সেখান থেকে বিভিন্ন সেলগুলো, এক্সট্রিমিস্ট সেলগুলো তাদের ঢোকার একটা ব্যাপার রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের সাথে, যেখানে বারবার ইসলামিক এক্সট্রিমিজম কিন্তু মাথাচাড়া দিয়েছে, এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট তারা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে, যে হেফাজতে ইসলাম বা বাংলাদেশে যে জামাতের বিভিন্ন ধরনের স্লিপার সেল তারা কাজ করে, তারা বারবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে বিভিন্ন করিডর দিয়ে। এবং এই জায়গাতে এই যে রাজনৈতিক তরজা বারবার হচ্ছে, তৃণমূল কংগ্রেস বা বিজেপি, এই রাজনৈতিক তরজার মধ্যে কিন্তু ভারতবর্ষের যে সিকিউরিটি প্রশ্ন বা এই যে রাজ্যের সিকিউরিটির প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু একেবারে একটা ভালনারেবল জায়গায় চলে যাচ্ছে। এবং এনআইএর ক্রেডিবিলিটিটা নিয়ে যে অপোজিশন প্রশ্ন করছে, এই জায়গাটাও যে তৈরি হলো, এটাও কিন্তু খুব ক্ষতিকারক ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে। কারণ এনআইএ কিন্তু ইন্ডিয়ার একটা প্রিমিয়ার ন্যাশনাল সিকিউরিটি অর্গানাইজেশন, যারা আমাদের জাতীয় স্বার্থকে প্রোটেক্ট করে ক্রমাগত। সেই এনআইএকে নিয়ে যেমন প্রশ্ন করা হচ্ছে, এবং এই যে প্রশ্ন তৈরি করার যে সুযোগটা কারা দিল, এই যে পলিটিসাইজেশন অফ সিকিউরিটি অর্গানাইজেশনস, যারা সিকিউরিটি সেগমেন্ট রাজ্যের বলুন, বা এই যে রাজ্যের উপর বিজেপির একটা অভিযোগ বারবার আসছে যে রাজ্যের যে সিকিউরিটি অর্গানাইজেশনগুলো, যারা রাজ্যের সিকিউরিটিকে সুনিশ্চিত করে, তাদের উপর ভরসা করা যাচ্ছে না। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে ন্যাশনাল যে সিকিউরিটি অর্গানাইজেশন, তারা হচ্ছে একেবারে বিজেপির বকলমে চলছে, তারা পলিটিসাইজ। আমি আসবো শুভজিৎ এই প্রসঙ্গে। আর এরই মধ্যে আমরা কি দেখলাম, সিএ থেকে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত, ভোট পরবর্তী অশান্তি থেকে বিজেপি কর্মীদের উপর আক্রমণ, হাতে একাধিক ইস্যু, বিহিচ্ছে প্রধানমন্ত্রীর দরবারে রাজ্যের বিজেপি সাংসদরা। হাতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিহিচ্ছে প্রধানমন্ত্রীর দরবারে রাজ্যের বিজেপি সাংসদরা। রাজনৈতিক মহলের দাবি, মমতা প্রশাসনের ওপর চাপ বাড়াতেই মোদী দরবার। শুক্রবার একাধিক অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংরা। চাকরির দুর্নীতিতে সিবিআই তদন্ত, রাজ্যে লাগাতার ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ, রাজ্যে বিজেপি কর্মীদের বঞ্চনার অভিযোগ। টাকা নিয়ে, টাকার বিনিময়ে সেই চাকরি অযোগ্যদের দিয়ে দিয়েছেন, সেই বিষয়ে কোর্ট সিবিআই তদন্তের রায় দিয়েছে। এবং এই বিষয়ে যেন সিবিআই তদন্ত খুব ভালো করে হয়, তাড়াতাড়ি হয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। কেন্দ্র সরকার 75% দেবে, 85% দেবে, 15% রাজ্য সরকারকে দিতে হবে। সেই প্রকল্পেরও টাকা রাজ্য সরকারের কাছে যদি না থাকে, এই ভিখারি রাজ্য সরকারের ইমিডিয়েট স্টেপ ডাউন করা উচিত। রাজ্যে বিজেপি সাংসদদের মোদী দরবার নিয়ে কটাক্ষ তৃণমূলের। ওরা আসে নালিশ করার জন্য, আর কিছু জানে না। 100 দিনের কাজে পশ্চিমবাংলা ভারতবর্ষে 1 নম্বর জায়গায় চলে গেছে, সে খবরটুকু রাখে না। দ্রুত প্রধানমন্ত্রীকে কলকাতায় আসার অনুরোধ করেছেন বিজেপি সাংসদরা। তবে কি এবার পুরো ভোটে প্রধানমন্ত্রীকে সামনে রেখে প্রচারের ভাবনা? বিজেপি অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, দীর্ঘমেয়াদীভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করতেই এই কৌশল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। সুপ্রিয়, এরই মধ্যে তো আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদরা একের পর এক ইস্যু নিয়ে, যার মধ্যে ভোট পরবর্তী অশান্তির অভিযোগও যেমন রয়েছে, তার পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে। আমরা তো বলেছি দুয়ারে সরকার, আর দিল্লিতে কান পাতলে শোনা যায় যে দুয়ারে বিজেপি। একাধিক দুয়ারে দুয়ারে ঘুরে বঙ্গ রাজনীতির অনুশীলন করতে ব্যস্ত বিজেপি নেতারা।
কিন্তু যারা গিয়েছিলেন তারা শুধু বিজেপি নেতা নন, বিজেপি সাংসদ। বিজেপি আগে যাদের বলতো বিজেপি সাংসদ, তাদের মধ্যে অনেকেই বিজেপি ছেড়ে দিচ্ছে। এবং আজকেও যে 4 জনের সাংবাদিক সম্মেলনে দেখা গেল তোমাদের চ্যানেলে ছবি, তাদের মধ্যেও কতজন থাকবেন আর কতজন গভীর রাতে শ্বাসকষ্ট হচ্ছে বা বিভিন্ন অসুখে বিভিন্ন স্মৃতিভারে জর্জরিত হচ্ছেন, সেই খবরও কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জায়গায় চাউর হতে শুরু করেছে। ফলে সুকান্তবাবুর এসবের চেয়ে উচিত যে বাংলার যে পারফরমেন্স, শুধুমাত্র ভোটে জেতার জন্য কেন্দ্রীয় সরকারের থেকে পরপর 6বার কৃষি কর্ম নেওয়ার বাংলা সরকার পায়নি। এমএসএমই সেক্টর থেকে 100 দিনের কাজ প্রত্যেকটা গভর্নেন্স থেকে টেন্ডারিং এ বাংলা দেশের মধ্যে 1 নম্বর। নাম করে বলছি না, তোমাদের এক মুখপাত্র সে তবে দুয়ারে শুয়ে থাকার কথা বলেছিল, কিন্তু তাকে টপকেই চলে গেল মানুষ। খুব দুঃখের ব্যাপার। যাই হোক, পরে নাকি তার মেয়ের বিয়েতে চোপের ঝোপেও খেয়েও এসছে। যাই হোক, সেটা পরে কথা। এটা ব্যক্তি আক্রমণ। আমি তো বললাম যে এসছে কি এসছে না, যাকে বলেছিলেন মুঝে ইয়ে চাইয়ে, যার জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন তিনিই চলে এসেছেন। দেশের প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তাতে তৃণমূলের কেন অসুবিধা হচ্ছে? অসুবিধা না তো, আমি শুধু বললাম সাবধানে সিকিউরিটি গার্ড ফার্ড নিয়ে যান। প্রতিবেদনে যে এই রাজ্যে রমরমিয়ে চলছে ব্রাউন সুগারের কারবার, মালদার কালিয়াচকে মুশকিলটা কি আমাদের পরের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি মিটিংটা দিল্লিতে 4 জনকে দেখা গেল, তো যে কোনো মুহূর্তে এদিক ওদিক কি হয় কখন। এখানে তো আইনের শাসন নেই মৌপিয়া, এই রাজ্যে হচ্ছে শাসকের আইন বলবৎ, এবং সেটাই তো দেখা যাচ্ছে বারে বারে। আমরা প্রতিটা জায়গায় এই অসাধারণ ভঙ্গিমায় প্রায় ডজ করে খেলছেন কেয়াদি, উত্তরটা কিন্তু দিচ্ছেন না যে 4 জন থাকবেন, তো 4 জনের শুধু ছবি দেখা গেছে, বিশ্বাসই নেই নিজের দলের কমরেড। সুপ্রিয়র একটা নিরীহ প্রশ্ন, কোট আনকোট নিরীহ প্রশ্ন, সুপ্রিয়র একটা কোট আনকোট নিরীহ প্রশ্ন, যে যারা আজকে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, যে বিজেপি সাংসদরা, তারা সবাই থাকবেন তো বিজেপিতে? আগে ওদের ঠিক করতে বলুন যে 24-এর আগে আবার 24, 26, 28, 31, 57, 64 সব আসবে, কিন্তু ওই 4 জনের ব্যাপারে আর কথা বলবে না। নির্দেশ আছে শুভেন্দু বাবু, কারোর ব্যাপারে কথা বলবেন, আমি শুধু নেতার কোন নেতার ব্যাপারে কথা হবে না। এটা বিজেপির হুইপ আছে। প্রেসকে তো ঢুকতে দিচ্ছে না রাজ্যের অফিসে, আমি যতদূর কালকে দেখলাম প্রেসকে ঢুকতে দিচ্ছে না, শুধু শুভেন্দু। কেয়াদি এত কথা না বলে বলো শুভেন্দু 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 ব্যাস, আর কোনো ব্যাপারে বলার দরকার নেই। কাউন্সিলরের টিকিটটা দিন আমাদের, তাদেরকে সামলাতে বলুন। তারপরে তারা তো স্ব-ইচ্ছা এসেছে, কাউন্সিলরের টিকিট করবেন না, তৃণমূল ভবনে বসে থাকবেন, যারা দাঁড়িয়ে আছে তারা ভোটে কেন্দ্রীয় বাহিনী, যে দাবি পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর যে দাবি, দেখুন এই সমস্ত দাবি বিজেপি থেকে করছেন। আজকে অনেকগুলো দাবি করেছেন, আমি অনেকগুলো দাবি দেখলাম, চাকরিতে সিবিআই, তারপরে দুর্নীতির অভিযোগে এসএসসি প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন যে সিবিআই তদন্ত করবে। একটা জিনিস বোধহয় ভুলে গেছেন ওনারা, সেটা হচ্ছে নারদা তদন্তে সিবিআই তদন্তের নির্দেশটা কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল। সিবিআই কতটা এগোলো, ওইখানে কয়েকজনকে জেলে নিয়ে যাওয়া হলো, তারপরে ওই লাফালাফি আমরা দেখলাম, তারপর সব আবার বন্ধ হয়ে গেছে। এবং নারদার ভিডিও ফুটেজ, যেটা একসময় বিজেপি দপ্তর থেকেও দেখানো হয়েছিল, সেই ভিডিও ফুটেজটাও ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। তাহলে বিজেপি সিবিআই তদন্ত চাইবেন, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বাংলার মানুষ সেটা বিশ্বাস করবেন। খারাপ লাগলো, যেটা খারাপ লাগলো আমি ভেবেছিলাম সুপ্রিয় বলবে, সেটা হচ্ছে সুকান্তবাবু একটি দলের রাজ্য সভাপতি, তিনি বলছেন আমাদের এই ভিখিরি পশ্চিমবঙ্গ সরকার, এটা তার ভাষা। আমরা জানি বাংলার বুকে এমন একটা সরকার চলছে, আমাদের রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে, কিন্তু রাজ্যের সরকারটা পার্মানেন্ট একটা সরকার, ওটা স্ট্রাকচার, সাংবিধানিক স্ট্রাকচার। তাকে ভিখিরি বলা মানে কিন্তু আমাদের রাজ্যের সমস্ত নাগরিককে অপমান করা। এটা কিন্তু আমি আশা করি নাই, ভেবেছিলাম সুপ্রিয় বলবে, আজকে আমাদের বলতে হচ্ছে কথাটা। এই জায়গায় আমরা চলে যাচ্ছি, এটা খারাপ জায়গা, একটা রাজ্যের সভাপতির কাছ থেকে এটা আশা করি। আমি যে কথাটা বলবো কেন্দ্রীয় বাহিনী দিয়ে, আমি সব্যসাচী বাবু কি মন্তব্য করেছিলাম জানি না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যে তার কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে আসা, টানতে টানতে নিয়ে আসা, অবশ্যই তার বিবেক দংশন, অবশ্যই সত্যি আমার জানা নেই। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে ভাষা যুদ্ধ করেছিলেন, সেই ভাষা যুদ্ধেরই আমি বিরোধী। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে ওই ভাষা বলতে পারেন না, ওই সুর করে করে টেনে টেনে। আর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের ভাষা ব্যবহার করেছিলেন, সেটাও খুব একটা কাঙ্ক্ষিত ছিল না। এবার যে কথাটায় আসি, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, স্পেসিফিক জায়গা, কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী
আমরা দেখে আসছি এক সময় নির্বাচন কমিশন সুধীর কুমার রাকেশ বিরাট লম্পঝম্প গোটা পশ্চিমবাংলায় ভোট কিরম হলো আমরা দেখলাম। পঞ্চায়েত ভোট দেখেছি রাজ্য পুলিশ দিয়ে করিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এসেছে। আচ্ছা কেন্দ্রীয় বাহিনী এসে কি হবে? এখানে যে প্রশ্নটা তৃণমূল করছে, এক সেকেন্ড, এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে তৃণমূল যে যুক্তিটা দিচ্ছে যে আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী দেখেছি তা তো নজিরবিহীন, এবং সেখানে দেখা গিয়েছিল যে সেই নির্বাচনের পর আপনারা সবার আগে সন্তোষ ব্যক্ত করেছিলেন। ইভেন প্রথম দফার যখন নির্বাচন হচ্ছে দুপুর 2টোর সময় নির্বাচন কমিশনে গিয়ে আপনাদের নেতারা বলেছিলেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে, যেটা রাদার বিরোধী পক্ষের থেকে আসাটা সেটা খুব আনইউজুয়াল, সেটা কমই হয় সাধারণভাবে। তারপরে 213, তারপর কি আর এই কেন্দ্রীয় বাহিনীর যুক্তি সেটা সাজে? মানে এটা তো এমন হয়ে গেল যে কেন্দ্রীয় বাহিনী থাকলেই মানুষ তো সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, মেনে নিয়েছে, মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছেন। তাহলে বাংলা বিজেপি প্রত্যাখ্যাত, এটা আজকে বিজেপি মুখপাত্র টিভিতে মানছেন তো? বাংলা বিজেপি পরীক্ষিতভাবে প্রত্যাখ্যাত, বেঙ্গল রিজেক্টেড বিজেপি, একদম স্পষ্টভাবে বলছে। আপনিও মানলেন, আপনার স্বাগত, ধন্যবাদ। আমি 3 দিনটা বাদ দিচ্ছি। আমি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চন্দন ঘোষ চৌধুরী কি বলছেন একটু শুনবো। চন্দন ঘোষ চৌধুরী প্লিজ। হ্যাঁ, এখানে মৌপিয়া একটি পরিষ্কার একটি ঘটনা, মূল ঘটনায় কিন্তু কেয়া এবং সুপ্রিয় মূল জায়গাতে কিন্তু চেপে যাচ্ছেন। ইনফ্যাক্ট যে অবস্থার মধ্যে পশ্চিমবাংলায় এই অবস্থাটা তৈরি করা, অর্থাৎ তুমি যদি দলাদলির প্রসঙ্গটা তোলো তাহলে এটা পরিষ্কার। কেয়া একটু বলতে দিতে হবে, অন্তত এইখানে গণতন্ত্র থাক, তোমরা কেন্দ্র এবং রাজ্যের লড়াইটা অন্য জায়গায় লড়ো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী, দেখো কেন্দ্রীয় বাহিনীর প্রথমত প্রশ্ন আসা উচিত না, কিন্তু তারপরেও যদি কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা এখানে আসবে যে কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নটা কি শুধুমাত্র বিজেপির জন্য, বিজেপিকে প্রোটেক্ট করবার জন্য? তারই রিফ্লেকশন কিন্তু তুমি একটু আগে বলে দিলে যে সাধারণত ইউজুয়ালি যেটা আসে না, কেন্দ্রীয় বাহিনী এখানে খুব ভালো কাজ করেছে, নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। সুপ্রিয়র প্রশ্নটাও এখানে যথার্থ। তাহলে কি মেনে নিতে হবে যে পশ্চিমবাংলার বিজেপি ব্যর্থ? সেটাও স্বীকার করবেন না। অর্থাৎ আমাদের যেখানে সব থেকে বড় কনফিউশন সেটা হচ্ছে যে বাস্তবটাকে স্বীকার করবার সুপ্রিয়র যেমন তাকাত নেই, ঠিক তেমন কেয়াও ফেল্ড। আমরা পরিষ্কারভাবে এখানে বলছি যে কেন্দ্রীয় বাহিনী কেন আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীকে বলো, তাও তোমাদের শান্তি বাহিনী নেই, শান্তি চক্র নেই, তোমাদের শান্তি বাহিনী কিচ্ছু করতে পারবে না। সত্যজিৎ ব্যানার্জির কাছে আসছো যে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, আসবো প্লিজ। রাজ্য নির্বাচন কমিশন সত্যজিৎ বাবু স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে। এই সম্পর্কে আপনার কি মত? আপনি কি মনে করেন যে পুরো ভোট রাজ্য বাহিনী দিয়েই হতে পারে, নাকি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে? হ্যাঁ, বলছি মফিয়া, অ্যাকচুয়ালি কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সবাই চায় যে কোনো নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হোক, এটাই তাদের প্রত্যেকের দাবি। কিন্তু দেখা যায় অনেক সময় নানা আগের যে ভোটগুলোতে অনেক সময় সেইভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারেনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা যখন রেগুলার সার্ভিসে ছিলাম তখন কিন্তু বেসিক্যালি এই ভোটগুলোতে, পৌর ভোটে কোনোদিন কোনো কেন্দ্রীয় বাহিনী কোনোদিন আসেনি, দরকারও হয়নি। আমরা নিজেরাই সামলাতাম। কলকাতা পুলিশ দরকার হলে রাজ্য পুলিশের থেকে ফোর্স আনানো হতো এবং সেগুলো আমরা ডিপ্লয় করতাম এবং সুন্দরভাবে পিসফুলি, এবং 76 সাল থেকে দীর্ঘ 2014 পর্যন্ত কাজ করার পর দেখেছি আমি যে প্রত্যেকটা জায়গায় আমরা পুরো ভোটের সময় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নানা জায়গা থেকে পুলিশ বাহিনী আনতাম এবং ডিপ্লয়মেন্ট করে সুন্দরভাবে পিসফুলি করতাম। তবে আমরা যেখানে যতই আলোচনা করি না কেন, সুপ্রিম কোর্ট হয়তো একটা অর্ডার দেবে 2-1 দিনের মধ্যে, সেটার উপরে সবকিছু হবে। ব্যক্তিগতভাবে আমার ধারণা যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সাহায্যে সুন্দরভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, এবং এখানে রাজনৈতিক সদিচ্ছারও কিছু দরকার আছে। যারা শাসক এবং সবাই রয়েছেন তাদের প্রত্যেকের একটা রাজনৈতিক সদিচ্ছার দরকার আছে, এবং সুন্দরভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটাই যথেষ্ট।
শুভজিৎ কিছু বলতে চাই, শুভজিৎ সংক্ষেপে প্লিজ। আমি জাস্ট আবারও দুটো প্রশ্নের মানে সামনে দাঁড় করাতে চাইবো রাজনৈতিক দলগুলোকে। একটা হচ্ছে সাংবিধানিক প্রশ্ন আর একটা নৈতিক প্রশ্ন, যেটা আমি বারে বারে বলি। ভারতবর্ষের সংবিধান রাজ্য সরকারকে যেমন বিশেষ কিছু ক্ষমতা দিয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারকেও ক্ষমতা দিয়েছে, কিন্তু তার মাঝখানে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথাও বলেছে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেটাকে বলে ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারের যে ম্যান্ডেট, সাংবিধানিক যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে বারবার কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে করতে ভুলে যাচ্ছে। মানে রীতিমতো সংবিধানকে মানে ওভারস্টেপ করে রাজনীতি করতে ঢুকে যাচ্ছে। তার ফলে যেটা হচ্ছে, এই যে আজকের যে যে কেএমসির যে ইলেকশনে সেন্ট্রাল ফোর্সেসের দাবি করা হচ্ছে, বা কথায় কথায় সিবিআই বা এনআইএ দাবি করা হচ্ছে, এগুলো খুবই যুক্তিযুক্ত, কিন্তু এর মধ্যে বারবার এই যে বিরোধীরা, এই কালচারটা কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিটা আগে ছিল না। বিরোধীরা বারবার যেটা বলছে যে এটা একটা পলিটিক্যাল মুভ। এই যে সুকান্ত মজুমদাররা কিছু এমপি নিয়ে চলে গেলেন নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে দরবার করতে, বা শুভেন্দু অধিকারী চলে গেলেন, তার মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে একটা নৈতিক প্রশ্ন সেটা জড়িয়ে যাচ্ছে বারবার। যে কখনো বলা হচ্ছে টেরর হাব, কখনো বলা হচ্ছে বারুদের স্তূপ। যদি হয়েও থাকে তাহলে এই ধরনের ন্যারেটিভ বিল্ডিং করে কি এই সমস্যাগুলোর সমাধান করা যাবে? আমি এই প্রসঙ্গে আসবো শুভজিৎ, তার আগে এরই মধ্যে আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি। তো আজকাল যেভাবে দেখা যাচ্ছে যে প্রায় রেগুলারলি তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা, সেখানে সম্পাদকীয়তে এডিটোরিয়ালে কংগ্রেসকে নিশানা করা হচ্ছে, এবং আজকে সেখানে লেখা হয়েছে যে কংগ্রেস ডিপ ফ্রিজে। এ নিয়ে যখন রাহুল গান্ধীকে আজকে প্রশ্ন করা হয় সাংবাদিক সম্মেলনে, তিনি এর উত্তরই দেন না। তিনি বলেন যে এর উত্তর রণদীপ সুরজেওয়ালা দেবেন। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে সমীকরণ, সেটা কি তিক্ততা থেকে আরও তিক্ততার পথে হাঁটছে? দেখুন। अरे क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? अरे क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? अभी यूपीए नहीं है। দিন দুয়েক আগেই আরব সাগরের তীরে দাঁড়িয়ে ইউপিএর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে দলীয় মুখপত্রে ফের বিস্ফোরক তৃণমূল। এবারও নিশানায় সেই কংগ্রেস। শুক্রবার জাগো বাংলার প্রতিবেদন হাত শিবিরের বিরক্তির কারণ হয়ে ওঠার জন্য যথেষ্ট, যার শিরোনাম ডিপ ফ্রিজে কংগ্রেস। প্রতিবেদনে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেস বহুদিন থেকেই বলছে কংগ্রেস ব্যর্থ, ইউপিএ শেষ, বিরোধী জোট দরকার। দলীয় কোন্দল আর রক্তক্ষরণে কংগ্রেস এতটাই বিদীর্ণ যে দল ধরে রাখাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। পাঞ্জাব থেকে গোয়া, ত্রিপুরা সেই কথাই বুঝিয়ে দিচ্ছে। অথচ সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, জনবিরোধী, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী শক্তি বিজেপিকে হারানোর জন্য বিকল্প জোটের আশু প্রয়োজন। সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস যেন পার্টিকে ডিপ ফ্রিজে বন্দী করে রেখেছে। এখানেই শেষ না করে দলীয় মুখপত্রে মমতাকে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবেও তুলে ধরা হয়েছে। এটাই অবশ্য প্রথম নয়। ২১ বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলের মুখপত্রে কংগ্রেসের সমালোচনা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেখানে কখনো কংগ্রেসকে অক্ষম, পচা ডোবার সঙ্গে তুলনা করা হয়েছে, কখনো নিজেদেরই প্রকৃত কংগ্রেস হিসেবে দাবি করেছে জোড়াফুল শিবির। কখনো আবার লেখা হয়েছে রাহুল গান্ধী পারেননি, মমতাই বিকল্প মুখ। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে জাগো বাংলার এই প্রতিবেদন নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাহুল গান্ধী। তিনি উত্তর না দিয়ে বল ঠেলে দেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার দিকে। Randeep ji will brief you on this issue after I go. Thank you. Randeep ji will brief you on this issue after I go. Thank you. রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নিজে সরাসরি জবাব না দিয়ে রাহুল বোঝাতে চেয়েছেন তৃণমূলের মুখপত্র নিয়ে শব্দ খরচ করা তার মতো ওজনদার নেতার জন্য মানানসই নয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুপ্রিয়, আমাকে বলো যে অনেকে মজা করে বলছেন, এক অংশের রাজনৈতিক বিশ্লেষক, যে জাগো বাংলায় তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্রে তার এডিটোরিয়াল যত কংগ্রেসকে নিয়ে বা কংগ্রেসকে নিশানা করে হয়েছে, এমনকি বিজেপিকে নিয়েও কি তত এডিটোরিয়াল হয়েছে? না, বিষয়টা অত্যন্ত সিরিয়াস এবং প্রশ্নটা মজার মোড়কে যেহেতু, তাই আমি বলি যে কোনো লড়াই লড়তে হলে দুটো অ্যাসপেক্ট খুব জরুরি, দুটো দিক খুব জরুরি। একটা হচ্ছে যাদের বিরুদ্ধে লড়ছি তাদের নেগেটিভ কি, আর যাদেরকে নিয়ে লড়ছি, যাদের হয়ে লড়ছি তাদের পজিটিভ কি। শুধুমাত্র বিজেপি খারাপ, মোদি পচা, সবাই দুষ্টু লোক, তাদের সবাইকে দূর করা উচিত, দেশের ক্ষতি হচ্ছে, দেশের সম্পত্তি হচ্ছে, জনবিরোধী নীতি আসছে, এগুলো আমাদের ইতিমধ্যেই প্রচারিত, ইতিমধ্যেই স্বীকৃত। ভারতবর্ষের মানুষ জানেন কৃষক আন্দোলন জয় পেয়েছে, কয়েকদিন হয়েছে।
কিন্তু তার উল্টো দিকটাও একইভাবে গুরুত্বপূর্ণ, একইভাবে জরুরি, যে যাদের নিয়ে লড়ছি, যারা মিলে লড়ছি, সেই জায়গাটায় কোনো খুঁত রয়েছে কি, কোনো সীমাবদ্ধতা রয়েছে কি? বারবার তৃণমূল কংগ্রেস সিপিএম নয়, তৃণমূল কংগ্রেস কংগ্রেস নয়, আমরা ওরকম ওজনদার নই যে গ্রাসরুট থেকেই জনবিচ্ছিন্ন হয়ে যাব। তাই আমরা মানুষের সঙ্গে থেকে আসল সমস্যাগুলো তৃণমূল কংগ্রেস যুদ্ধের অনেক আগে থেকে চিহ্নিতকরণ করার চেষ্টা করেছে। আমি পরিষ্কারভাবে একটা কথা বলি মৌপিয়া, যে এই পত্রিকাটার নাম যে আগামীকাল থেকে ঘুমাও বাংলা হতে পারে, রাহুল গান্ধীর এক্সাক্ট বডি ল্যাঙ্গুয়েজ সেটা বলে দিল। ইনফ্যাক্ট এই যে পত্রিকাটা দলীয় অর্থাৎ ওই লেভেলই নয়, যেটা জাগবার কথা বলছি আমি, যার জন্য বললো না ঘুমাও বাংলা হতে পারে। কিন্তু আমি তোমাকে যে প্রসঙ্গটা বারবার বলছি, একটি দল, যে দল এখানে 21টা সিটে, এবং এই মুহূর্তে যদি একজনকে বাদ দাও তাহলে 21টা সিট, তারা যদি সর্বোত্তম 42টা সিটও পেতে পারে, তাহলেও সেই দলটি সংখ্যাতত্ত্বের কতটা পিছনে থাকতে পারে এটা নিয়ে খুব স্বাভাবিক। অর্থাৎ এটা জেনারেল ম্যাথমেটিক্স। দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শারদ পাওয়ারজির সামনে বসে উনি বলছেন ইউপিএ নেই। ইউপিএতে তো উনি ছিলেন না, ছেড়ে চলে এসেছিলেন কংগ্রেসকে বিপদে ফেলবার। কিন্তু শরদ পাওয়ারের সামনে দাঁড়িয়ে বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে কংগ্রেস 90% নির্বাচনে হেরেছে চন্দন বাবু। শারদ পাওয়ারের আপনার কাছে কিন্তু রিপ্রেজেন্টেশন কালকে কংগ্রেসের সবাই ছিল। 10 বছরে 90% নির্বাচনে কংগ্রেস পরাজিত, পরীক্ষিতভাবে ব্যর্থ নেতৃত্ব রাহুল গান্ধী নেতৃত্ব। কে পরীক্ষিত, আমাদের কাউকে এলার্জি নেই। সারা ভারত সুস্মিতা দেব, লুইজিনো ফেরেরো, কীর্তি আজাদরা তো জয়েন করছেন তৃণমূল কংগ্রেসে। সারা দেশ জুড়ে এই মুহূর্তে মমতা লহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আওয়াজ। সব্যসাচী এটাই তো প্রমাণিত হচ্ছে যে আলটিমেটলি এটা অস্বীকার করতে পারবে না। ত্রিপুরায় পঞ্চায়েত ভোট দিয়ে বঙ্গ মিডিয়ার ত্রিপুরা বিট তৈরি হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে। চন্দনদা, প্রতিটা মুহূর্তে সাহায্য করবার জন্য, এটা নিয়ে মানুষের সন্দেহ নেই। মানুষ পরিষ্কার, মানুষের পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, ত্রিপুরা বিট তৈরি হয়ে গেল বাংলার মিডিয়ায়। ত্রিপুরার পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বিপ্লব করে ফেলছে, বিপ্লব দেবের সবকিছুকে উড়িয়ে দিয়ে একটা সিট পেল। সারাদিন চললো ত্রিপুরায় তৃণমূল দ্বিতীয়, কাগজের ফ্রন্ট পেজে এলো, পরের দিন কারেকশন হলো 7 নম্বর পাতার বাদিকে গিয়ে, আমরা সব দেখলাম। আজকে যখন কংগ্রেস, সিপিআইএম সহ সব বিরোধী দলগুলো, এমনকি এনসিপি পর্যন্ত, তারা যখন একে সমর্থন করলো লোকসভার প্রপোজাল আনতে, যখন সেখানে রেজলিউশন আনা হচ্ছে, তখন সেখানে তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস মোদী বিরোধী নয়, তৃণমূল কংগ্রেস মোদীর সঙ্গে দাঁড়িয়ে যেটা মোদী করেছে লোকের রাজনীতি, এখানে মমতাকে মুখ বলে মোদীর উল্টো আমি শুধু বলছি যে কারণ মৌরসী পাত্তার দোকানদারি ভেঙে দিলে তার যেরকম রাগ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সিপিএম এর রাগটা তদ্রূপ থাকতেই পারে। কিন্তু মানিক সরকাররা যে ভুল করেননি, দীর্ঘদিন ধরে বাংলা সিপিএম সেই দোষে মানিক সরকারের সেই দোষকে অসুস্থ, এই অসুস্থ যারা সিপিএম বা সম্ভব নয়, জনগণতান্ত্রিক সমাজ বিপ্লব সম্ভব নয়। আমি আসবো, আমি একটু শুভজিতের কাছে আসবো। শুভজিৎ প্লিজ। আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, এই যে টানাপোড়েন, যেটা রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না, যেটা তৃণমূল কংগ্রেস মনে করছে যে কংগ্রেস একেবারে, যেটা মানে একটা সময় ছিল যখন বিজেপি সবচেয়ে বেশি একটা ন্যারেটিভ তৈরি করতো যে কংগ্রেস মুক্ত ভারত চাই, এই জিনিসটা এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আইডিয়া অফ ইন্ডিয়ার যে প্রশ্ন, যে ভারতবর্ষের যে ধারণা, তার সাথে কংগ্রেস নামটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কংগ্রেস অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স কিন্তু অন ডিক্লাইন, কিন্তু কংগ্রেস অ্যাজ অ্যান আইডিওলজি এখনও কিন্তু ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং। এবং তার সাথে মনে রাখতে হবে যে বিগত ইলেকশন, যেটা আমি বলছি ন্যাশনাল ইলেকশন, যেখানে মোদি সবাইকে আউট পারফর্ম করেছে, সেখানে সবচেয়ে বেশি যদি মোদিকে কাউন্টার ক্রিটিক কেউ দিয়ে থাকে, তার নাম রাহুল গান্ধী। এবং সে কিন্তু যেটা বলেছে, আপনার মনে থাকবে, চৌকিদার চোর হ্যার মতো ন্যারেটিভ তারা বিল্ড করেছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়রা কিন্তু সেভাবে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেননি। তার সাথে আরো একটা আমি লাস্ট প্রশ্ন জুড়ে দেবো, আপনাকে বলছি যে 90% নির্বাচনে গত 10 বছরে কংগ্রেস পরাজিত, মানছেন তো? শুধু নির্বাচন দিয়ে লড়াই না, আমি ইলেকশন লড়ছি
নেই। খুব সংক্ষেপে আমাকে শেষ করতেই হবে। কেয়া কিছু বলছে, কেয়া। আমি যেটা বলার আছে, আমার মাইক্রোফোনটা চলুক। 2025-এর পরে সম্ভবত এই মা মেয়ে বনাম এটি বনাম ইটি নকল বনাম আসলে একটা জোট হবে 2025। কেয়া খুব সংক্ষেপে প্লিজ। আমি যেটা বলতে চাইছি যে মা মেয়ের ব্যাপারে, এ টিম বনাম বি টিমের ব্যাপারে তো আসল বনাম নকল। বিজেপি হাট্টি মাটিম টিম, কোনটা এ টিম কোনটা বি টিম আমরা দেখে নেব। আপনারা হাট্টি মাটিম টিম, এদের এই জোটটা হবে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর আপনাদের মতামত দেখাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন ছিল সোশ্যাল মিডিয়া মারফত, আপনারা কি মতামত দিয়েছেন দেখার চেষ্টা করব। রাজনৈতিকভাবে কংগ্রেস সত্যি কি ডিপ ফ্রিজে? 58% মনে করছেন যে হ্যাঁ, না মনে করছেন 42%। অর্থাৎ কংগ্রেস সাপোর্টাররা তারা পছন্দ না করলেও একটা বড় অংশের মানুষ মনে করছেন যে হ্যাঁ, কংগ্রেস সত্যি ডিপ ফ্রিজে, তাদের আরো রিভাইভ করার প্রয়োজন রয়েছে। ডিপ ফ্রিজে আগামী দিনে তৃণমূলকে দেখা যাবে, কংগ্রেসকে নয়, বলছেন জয়ন্ত সাহা। এরকম সময় কংগ্রেস অনেকবার কাটিয়ে উঠেছে, ভারতের রাজনীতিতে কংগ্রেস অপরিহার্য, বলছেন নলিনী গোস্বামী। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সংগঠন ঠিকমতো চলছে না, নেতৃত্ব নড়বড়ে, বলছেন শেখ সাবির। অবশ্যই দিদিও ঠিক সময় ঠিক কাজটা করছেন, তবে আরো গতিশীল হতে পারলে ভালো, বলছেন বিশ্বজিৎ ব্যানার্জি। তাপস ঘোষ বলছেন দিদি ঠিক কথাই বলছেন, রাহুল গান্ধী বছরের অর্ধেক সময় বিদেশে ছুটি কাটালে বিজেপির বিরুদ্ধে লড়বেন কখন। আপনার রায় আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।